হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের রেশ কাটতে না কাটতেই বুধবারও উত্তপ্ত ছিল পরিস্থিতি। পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন এবং কেন্দ্রীয় নেতাদের শহরে প্রবেশে পুলিশের বাধা, সব মিলিয়ে দিনভর ছিল টান টান উত্তেজনা। এদিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় রাতে হবিগঞ্জের জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে এনসিপি। আরো জানাচ্ছেন তামান্না সাদিকা। মঙ্গলবারের হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকার নির্দিষ্ট স্থানে ১৪৪ ধারা জারি করে। মোতায়েন করা হয় ৩ প্লাটুন বিজিবিও। এরই মধ্যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পরে বাহুবল এলাকায় পুলিশের ব্যারিকেডে তাদের বহর থামিয়ে দেয়া হয়। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। এনসিপির দাবি, তারা শুধু আগের দিন হামলার মামলা করতে, আহতদের দেখতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তবে প্রশাসন ১৪৪ ধারার কথা উল্লেখ করে তাদের শহরে প্রবেশের অনুমতি দেয়নি। আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমরা যেখানে আছি এখানে ১৪৪ দ্বারা জারি হয়নি, রাস্তা পুলিশ বেআইনিভাবে আটকিয়েছে। অন্যদিকে আগের দিনের সংঘর্ষে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ একাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে এনসিপি। হবিগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তামান্না সাদিকা, মাই টিভি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতেই নির্বাচন কমিশনে বিএনপি তাদের দলীয় লোক নিয়োগ দিয়েছে। গোলাম পরোয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন বিধিমালায় পরিবর্তন আনার জন্য ৯টি প্রস্তাব দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবেন না, এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে পলাতক ৩১ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতকদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী
আব্দুল লতিফ সিদ্দিকী। পাশাপাশি বিভিন্ন মামলায় কারাগারে থাকা 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার। আশা করা যায় শীঘ্রই সফরটি বাস্তবায়িত হবে। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হাই কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা পর্যালোচনা করছে সরকার। আমাদের ইস্যু সব একই আছে, and I can tell you that historically, culturally, even sports, cricket, আমরা সব কথা বলেছি। সো মিটিংটা খুবই ভালো হয়েছে, and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit. সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কোনো বিশেষ বিষয়ে আমাদের কোনো দীর্ঘ আলোচনা হয়নি, কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের প্রস্তুতি জোরদার করতে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত, তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, এরই মধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত বাকি 30,000 স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও বিষয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়। ঢাকা শহরে মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্র স্থাপনের বিষয়েও সভায় আলোচনা করা হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। 45 দিন খনন ও 15 দিন ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। তবে কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এই নতুন কূপটির খনন কাজের সূচনা করে। আজ সকাল থেকে পুরো দমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, 45 দিনের মধ্যে খনন কাজ ও 15 দিনের ডিএসটি টেস্ট শেষে এখানে মজুতকৃত গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবার খনন কাজ শুরু হয়েছে এবং এটি 1 নাগাড়ে চলবে।
1550 মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীতে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও পিপিআরসির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার বলেন, শূন্য পদের বিপরীতে শীঘ্রই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে। আরও জানাচ্ছেন SM আরিফ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও পিপিআরসির গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। সিনসিয়ারলি কাজ করেন, 1 টাকা অডিটকে ঘুষ দিতে হবে না। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কিভাবে বাজেট ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমাদের টাকা ফেরত যাবে না। লাস্ট ইয়ারে ইট ওয়াজ দ্য পুয়ারেস্ট পারফরমেন্স অফ হেলথ মিনিস্ট্রি গত সরকারের আমলে, যে 23% খরচ হয় না। ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা আশা করি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, আমরা ফ্রুটফুলি, অনেস্টলি অ্যান্ড নিড ওয়েজ আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারি হাসপাতালে নার্স ও মিডওয়াইফ নিয়োগ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা গোছানোর সাথে সাথে আমাদের এমপ্লয়মেন্টের একটা বিশাল টার্গেট আছে আমাদের সরকারের। আমরা বলেছি আমরা 1 কোটি আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই আমাদের এই 3-4-5 বছরের মধ্যে। সেখানে আমরা মনে করি যে হেলথ সেক্টর আপনার সর্বাধিক আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করতে সামর্থ্য। হ্যাঁ, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, হ্যাঁ, এবং আমরা বিশ্বের চারিদিকে যদি আমরা সঠিক মানের আপনার প্রফেশনাল তৈরি করতে পারি, আমরা এই দক্ষ জনশক্তিকে বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে দিতে পারবো। দেশের নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় তার আরও 3 সহযোগীকেও গ্রেফতার করা হয়। পরে তাদের চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে 3টার পর যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকাল 10টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে ডেভিড ইমন এবং তার 3 সহযোগী মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আলভি ইসলাম আলিফ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই শুটার হিসেবে পরিচিত। পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত 15টি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে ইমনের নাম বিভিন্ন ঘটনায় আলোচনায় আসে। চাঁদাবাজি ও হুমকির অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের একটি দল ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায়। এমপি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের শপথ বৈধ। দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সরওয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করার পর ঋণ খেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচন করার সুযোগ পান তিনি। কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় সরওয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা দিয়েছে আপিল বিভাগ। প্রায় প্রতিটি প্রশাসনিক পর্যায়ে দলীয় লোক নিয়োগের মাধ্যমে বিএনপি জুলাই-আগস্টের চেতনা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশ, রাষ্ট্র, ধর্ম ও
আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ আলেম শিক্ষক ফাউন্ডেশন, ঢাকা মহানগরী দক্ষিণ। ওই সময় উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের উপরও গুরুত্ব আরোপ করেন তারা। এখানে একটা স্লোগান ছিল, দেখেন স্মরণ করেন, মেধা না কোটা। এখন বর্তমান সরকার যে নিয়োগ দিচ্ছে, এটা কি মেধার ভিত্তিতে না কোটার ভিত্তিতে? কোটা মানে এই দলীয় কোটা, আমার দল বেশি পাইছে, সরকার গঠন করেছে, আমি যা বলবো সেটা এখানে চলবে। তাহলে বলবো যে সরকারের প্রথম দফা যেটা জুলাইতে ছাত্ররা চেয়েছিল, তাকে কবর দিয়ে একেবারে দাফন করে দেওয়া হয়েছে।